নির্বাচন সামনে রেখে জোট করার তোড়জোড় ইসলামী দলগুলোর সংস্কারে গুরুত্বারোপ, যেকোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জামাত আমিরের। জুলাই সনদে নিশ্চিত হবে শহীদদের মর্যাদা, বিচার আর সংস্কারের পর নির্বাচন, বললেন নাহিদ ইসলাম। আজ বগুড়া, নওগাঁ ও জয়পুরহাটে এনসিপির পদযাত্রা। এবং ঢাকঢোল পিটিয়ে এডিস মশা নিধনে ঢাকা দক্ষিণ সিটির অভিযান। কর্মকর্তারা চলে যেতেই মশক নিধন কার্যক্রমে ঢিলে ভাব, লোক দেখানো তৎপরতার অভিযোগ স্থানীয়দের। সময় সংবাদের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। নির্বাচন সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে ইসলামী দলগুলো। আভাস মিলেছে জোটবদ্ধ হয়ে ভোট করার, তবে সুষ্ঠু নির্বাচন ও সরকারের নিরপেক্ষতা নিয়ে শঙ্কা আছে দলগুলোর। নেতারা বলছেন, সংস্কার ছাড়া নির্বাচন হলে বিফলে যাবে জুলাই অভ্যুত্থান। বিস্তারিত মনির হোসেনের রিপোর্টে। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের শাসনামলে জেল জুলুম থেকে শুরু করে গুম খুন সহ নানা নির্যাতনের শিকার হয়েছেন ইসলামী দলগুলোর নেতাকর্মীরা। 2024-এর 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বদলেছে প্রেক্ষাপট। সেই সুযোগ কাজে লাগিয়ে সাধারণ রাজনৈতিক শক্তির সঙ্গে তাল মিলিয়ে অন্যতম শক্তিতে পরিণত হয়েছে ইসলামী দলগুলো। শুধু রাষ্ট্রীয় বা দলীয় কর্মসূচিই নয়, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরেও বেশ সরব তারা। ইতোমধ্যেই ছোট বড় প্রায় 10টি ইসলামী দল 300 আসনে নির্বাচনের জন্য প্রস্তুতিও শুরু করেছে। নির্বাচন ভাবনার বিষয়ে নেতারা বলছেন, প্রার্থী কেন্দ্রিক নয়, প্রচারণা চালাচ্ছেন দলকে প্রাধান্য দিয়ে। কেউ আবার প্রার্থী কেন্দ্রিক প্রচারণা শুরু করলেও আছে জোটের পরিকল্পনা। এই নির্বাচনে আমরা চেষ্টা করব ইসলামী সকল দল ও মতকে ঐক্যবদ্ধ করে আমরা জোটবদ্ধ নির্বাচন করার চেষ্টা করব। ক্যান্ডিডেট কেন্দ্রিক প্রচারণাটা আমরা এখনো ওইভাবে শুরু করে নেই, যদিও আমাদের ক্যান্ডিডেট প্রস্তুত আছে। আমরা 300 আসনের প্রায় সব আসনেই প্রাথমিক বাছাইটা কিন্তু আমরা চূড়ান্ত করেছি, বাট এটা সেন্ট্রাল অফিসিয়াল ডিক্লারেশন না। এটা দেওয়া হলো আপনাকে, কিন্তু এই সিটটা এটা আপনার নিজের নয়, এটা জামাতের সিট। যে কোনো সময় যে কোনো প্রয়োজনে জামাত যদি সিদ্ধান্ত দেয় যে কোনো সিট যে কোনো প্রার্থীকে ছেড়ে দিতে বলা হতে পারে। তবে নির্বাচনের আগে সংস্কারকে গুরুত্ব দিচ্ছে বেশিরভাগ ইসলামী দল। সুষ্ঠু নির্বাচন আয়োজনে এখনও অন্তর্বর্তী সরকার পূর্ণ আস্থা অর্জন করতে পারেনি বলেও মত নেতাদের। বর্তমান সরকার নিরপেক্ষতার যে ওয়াদা করেছিলেন জনগণের কাছে এখনও করছেন, সেটার উপরে ওনারা ঠিক থাকতে পারবেন কিনা, বা কোনো চক্র, সেটা আন্তর্জাতিক হতে পারে, দেশীয় হতে পারে, নানান সংস্থার কোনো প্রেসারে কতটা সোজা থাকতে পারবেন। সংস্কার এবং বিচারের কার্যক্রম দৃশ্যমান হওয়ার পরে নির্বাচনের ব্যবস্থা করা, এটা করতে গিয়ে যদি নির্বাচন এপ্রিলে হয় আমাদের আপত্তি নাই, যদি ফেব্রুয়ারিতে হয় তাও আমাদের আপত্তি নাই, যদি ডিসেম্বরে হলেও আমাদের আপত্তি নাই। অতীত যে বন্দোবস্তের মধ্য দিয়ে একটা নির্বাচন হয়ে যায়, শুধু ক্ষমতার হাত বদল হবে, মৌলিক কোনো পরিবর্তন হবে না, গুণগত কোনো পরিবর্তন হবে না, এবং জুলাই বিপ্লবের এই আকাঙ্ক্ষা পুরাই ব্যর্থ হবে। আলাদা আলাদা নির্বাচনের প্রস্তুতি নিলেও ইসলামী দলগুলোর মূল টার্গেট জোটবদ্ধ হয়ে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ। অতীতে যে সমস্ত রাজনৈতিক দেশ চালিয়েছে এদের ব্যাপারে মানুষ হতাশ। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। আগামীতে যেই ফেস্টিবাদ হওয়ার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে কুমিল্লায় পথসভায় অংশ নিয়ে তিনি একথা বলেন। রাজনৈতিক দলগুলো নিজেদের না সামলালে জনগণই তাদের সামাল দেবে বলেও মন্তব্য করেন তিনি। শহীদদের রক্তের সঙ্গে কেউ বেইমানি করলে তাদের প্রতিহত করারও আহ্বান জানান জামাত আমির। বলেন, যেন তেন নির্বাচন চায় না জামাতে ইসলামী। এদিকে বিকেলে ফেনীতে দলটির সুধী সমাবেশে বক্তব্য রাখবেন ডাক্তার শফিকুর রহমান। আমরা যেন তেন কোনো নির্বাচন চাই না। বাংলাদেশে বিভিন্ন জায়গায় ইদানিং রাজনীতির নামে যে অপকর্ম উৎপাদ আমরা লক্ষ্য করছি, আমরা সংশ্লিষ্ট দলগুলোকে বলবো, সাবধান হোক, নিজেদেরকে সামলান, নইলে জনগণই আপনাদেরকে সামলে দিয়ে যায়। দেশ গড়তে জুলাই পদযাত্রার পঞ্চম দিনে বগুড়ায় পথসভা করছে এনসিপি। সেখানে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। রকি।
জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে যে 64 জেলায় পদযাত্রা করার যে ঘোষণা দিয়েছিল সেটি আজকে পঞ্চম দিনের মতো কিন্তু সেই কর্মসূচি তারা পালন করছেন। আপনারা দেখছেন যে এরই মধ্যে এনসিপির শীর্ষ নেতারা এই পদযাত্রায় অংশ নিয়েছেন এবং বগুড়ার পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে এই পদযাত্রা শুরু হয়েছে এবং এই পদযাত্রা কিন্তু এগিয়ে চলছে সাতমাথার দিকে। আপনারা জানেন যে সাতমাথায় যাওয়ার পরে কিন্তু সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হবে। সেই পথসভায় অনুষ্ঠিত হবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়াও এখানে কিন্তু উপস্থিত আছেন সদস্য সচিব এখানে আক্তার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, এছাড়া উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি সহ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দরা। আপনারা দেখছেন যে তারা একে একে বক্তব্য দিচ্ছেন, তারা এখানে স্লোগানের মুখরিত করে রাখছেন। তারা যেটি বলছেন, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। এরই মধ্যে কিন্তু সকালে আপনারা জানেন সকাল 10টার দিকে পর্যটন মোটেলে এখানে যারা শহীদদের পরিবারের সদস্য আছে তাদের সঙ্গে কথা বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি যেটি বলেছেন সেখানে গণমাধ্যম কর্মীদের সঙ্গেও কথা বলেছেন। তিনি বলেছেন এখানে সকল জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের যে বিচার এখনও সেগুলো দেখতে পায়নি, দৃশ্যমান হয়নি, সেগুলোর বিচার করতে হবে, সংস্কার ও নতুন সংবিধানের দাবি তিনি জানিয়েছেন এবং সকলকে সাথে নিয়ে সেটি করা হবে বলে কিন্তু সেখানে তিনি বারবার ঘোষণা দিয়েছেন। এছাড়াও তিনি যেটি বলেছেন এটি কিন্তু আসলে সরকার পতনের আন্দোলন ছিল না, এটি ছিল সবার মৌখিক ভাষার আন্দোলন, এটি ছিল সকলের কিন্তু মনের আন্দোলন এবং সেজন্য সকলে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছিল এবং এই সকলের স্বতঃস্ফূর্ত সারাই স্বৈরাচার সরকারের পতন ঘটাতে সক্ষম হয়েছিল। যে কারণে তারা আসলে এই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। শহীদ পরিবারের সদস্যরাও আসলে তাদের সংগঠনটির শীর্ষ নেতার কাছে বেশ কিছু দাবি দাওয়া তারা তুলে ধরেছেন। এই দাবি দাওয়াগুলোর মধ্যে যে দাবিগুলো ছিল সেগুলো হচ্ছে এখনও অনেক স্বৈরাচারের দোসর তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, অনেক মামলার আসামি তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, যাদেরকেও ধরা হয়েছে তারা হাসি মুখে জেলখানায় ঢুকছে, আবার অনেকে কিন্তু হাসি মুখে কিন্তু কোর্ট প্রাঙ্গণে আসছেন। তাদের মুখে কেন এমন হাসি থাকবে? এত ছাত্র জনতার উপর হত্যাকাণ্ড ঘটানোর পরেও কেন তাদের এত হাসি খুশি অবস্থায় তারা দেখছেন? এইসবের আসলে তারা প্রতিকার চান এবং তারা বলেছেন যে এই হত্যাকাণ্ডগুলোর বিচার তারা আসলে দেখে যেতে চান, এমনটা আশাবাদ আসলে ব্যক্ত করেছেন এনসিপির নেতারা। পাশাপাশি এখানে আমরা যেটি দেখেছি এখানে কিন্তু সংগঠনের একেবারে শীর্ষ পর্যায়ের নেতারা বৃষ্টির মধ্যেই এই যে বড় পদযাত্রা এটি শুরু করেছেন এবং এই পদযাত্রা সাতমাথার দিকে এগিয়ে চলেছে। আপনারা জানেন যে 16 জুলাই এই বগুড়ার যে পলিটেকনিক ইনস্টিটিউটে আন্দোলন বেগবান হয় চরমভাবে এবং এই আন্দোলন পরবর্তীতে এক দফার আন্দোলনে সরকার পতন হয়। এই ছিল আমার কাছে বগুড়ার থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বগুড়ায়। জুলাই সনদের মাধ্যমে গণ অভ্যুত্থানে শহীদদের মর্যাদা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে বগুড়ায় শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন। নাহিদ ইসলামকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন শহীদ পরিবারের সদস্যরা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার দাবি করেন তারা। এ সময় নাহিদ বলেন, শেখ হাসিনা সহ আওয়ামী লীগ ও পুলিশের যারা ছাত্র জনতার উপরে গুলি চালিয়েছে তাদের বিচার নিশ্চিত করা হবে। এছাড়াও জুলাই ঘোষণাপত্রের মধ্য দিয়ে বাংলাদেশের সংস্কার নিশ্চিত করা হবে। নাহিদ ইসলাম বলেন, আগে বিচার ও সংস্কার করতে হবে, তারপর নির্বাচন। দেশ গড়তে জুলাই পদযাত্রার পঞ্চম দিনে বগুড়া, নওগাঁ, জয়পুরহাটে পথসভা ও গণসংযোগ করবে এনসিপি। এই বাংলার মাটিতেই শেখ হাসিনা সহ আওয়ামী লীগ এবং যে সকল পুলিশরা গুলি চালায় আমাদের ভাইদের মারছে, বোনদের মারছে, আমরা তার বিচার নিশ্চিত করব। বিচার, সংস্কার, তারপরেই নির্বাচন। বিচার শুরু করতে হবে, বিচার দৃশ্যমান করতে হবে এবং বিচারের রোডম্যাপ দিতে হবে এবং যেই সরকারে আসুক না কেন এই বিচারে কেউ হাত দিতে পারবে না। জুলাই ঘোষণাপত্রে শহীদদের মর্যাদার কথা থাকবে, এই পরিবারগুলোর কথা থাকবে এবং সেটা সংবিধানে যুক্ত করা হবে। 2024-এর এই দিনটি ছিল শুক্রবার। আগের কয়েকদিনের মতো রাজপথ ততটা মুখর না থাকলেও এদিনও থেমে থাকেনি আন্দোলনের ঢেউ। কেমন ছিল গত বছরের 5 জুলাই? বিস্তারিত মাইমুনা হায়দার চৌধুরীর প্রতিবেদনে। 5 জুলাই 2024
দিনটি ছিল শুক্রবার। ছুটির দিন হলেও কোটার বিপক্ষে 4 দফা দাবির প্রতি সমর্থন বাড়াতে অনলাইন ও অফলাইনে জনসংযোগ চালায় শিক্ষার্থীরা। একই সঙ্গে সারা দেশে আন্দোলন সমন্বয় করতে থাকেন তারা। এদিন কোটা বাতিলের পক্ষে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন ঢাকার বাইরে 3 বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, যা আন্দোলনে ঢাকার বাইরের সক্রিয়তাকে বাড়িয়ে তোলে। এদিকে কোটা বাতিলের পক্ষে গণমাধ্যমে বিবৃতি দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল এবং প্রগতিশীল ছাত্র সংগঠন বৈপ্লবী ছাত্র মৈত্রী। এর আগে রাত 12টায় কোটা বিরোধী আন্দোলনের সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের ছাত্র সার্জিস আলমকে হল থেকে বিতাড়িত করার পায়তারা চালায় ছাত্রলীগ। পরে 21 হল সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলের শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে তা করতে পারেননি ছাত্রলীগ নেতারা। 5 জুলাই রাতের সেই ঘটনার পর ছাত্ররা আরও বেশি সংগঠিত হয়। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। প্রায় 1 ঘন্টার কর্মসূচিতে শোভাযাত্রা হলো, রাস্তার ধারে ছিটানো হলো মশার ঔষধও। কিন্তু কর্মকর্তারা চলে যাওয়ার পরপরই এমন তৎপরতায় নেমে আসে ঢিলেঢালা ভাব। সকালে পুরান ঢাকার লক্ষ্মীবাজারে এডিস মশার বিস্তার রোধে ওই অভিযান শুরু করে দক্ষিণ সিটি কর্পোরেশন। স্থানীয়রা বলছেন, কেবল লোক দেখানোর জন্য নয়, মশক নিধনে নিয়মিত অভিযান দরকার। জনসচেতনতা বৃদ্ধি ও এডিসের প্রজনন স্থল ধ্বংসে পুরান ঢাকার লক্ষ্মীবাজারে এই অভিযান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের, যেটির আওতায় প্রায় 150 মানুষের শোভাযাত্রা হলো। রাস্তার ধারে ছিটানো হলো মশার ওষুধ। সব মিলিয়ে কর্মকাণ্ড চলল ঘণ্টাখানেক। অভিযানে অংশ নেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকসুদ জাহেদি ও দক্ষিণ সিটির প্রশাসক শাহজাহান মিয়া। এডিসের বংশবিস্তার রোধে এলাকা পরিচ্ছন্ন রাখার পাশাপাশি নির্মাণাধীন ভবনে পানি যাতে না জমে সে আহ্বান জানান তারা। মশক কর্মীরা যাতে যথাসময় উপস্থিত থেকে মশার ঔষধ বিতরণ করে সেই বিষয়টা আমরা নিশ্চিত করার জন্য আমরা মনিটরিং টিমকে দায়িত্ব দিয়েছি। আমরা মোবাইল কোর্ট প্রস্তুত রেখেছি এবং তারা ইতিমধ্যেই তাদের কার্যক্রম শুরু করেছে। পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে আমরা কোনো কম্প্রোমাইজ করব না। শুধু 10টা জুনে নয়, প্রয়োজন অনুসারে আমরা প্রতিনিয়তই অভিযান পরিচালনা করব, যাতে করে আমাদের ডেঙ্গু প্রতিরোধ সহ আমাদের জীবনযাত্রার মান যেন ভালো হয়। অভিযানের সময় লক্ষ্মীবাজারে মশক নিধন কর্মীদের তোড়জোড় দেখা গেলেও কর্মকর্তারা চলে যাওয়ার পর কাজে ভাটা পড়ে, যেটিকে লোক দেখানো কাজ বলছেন স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ। এমনটা না করে বরং নিয়মিত তদারকি ও মশক নিধন কার্যক্রম পরিচালনার দাবি তাদের। তবে সিটি কর্পোরেশনের কর্মীরা বলছেন, ডেঙ্গুর বিস্তার রোধে প্রতিনিয়তই কাজ করছেন তারা। আজকে যেভাবে দিচ্ছে এভাবে কালকের থেকে দেখবেন যে আর কোনো খবর নেই। সচিব মহোদয় আসার দরকার নাই, যার কাজটা সে যদি সুপারভিশন করে তাহলে তো এই অবস্থাটার থেকে অনেক উন্নতি। আজকে ভিক্টোরিয়াকে আইসা যেভাবে পরিষ্কার দেখলাম, এই পরিষ্কারটা মনে হয় 2-4 বছরের মধ্যেও আমি দেখি নাই। এত ময়লা আবর্জনা কোথায় যায়? রাস্তাঘাট আমরা যদি না করি, পরিচ্ছন্ন করি, রাস্তাঘাট নোংরা হয়ে থাকবো। ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি জনগণকেও সচেতন হওয়ার আহ্বান ডিএসসিসির কর্মকর্তাদের। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। কারওয়ান বাজারে বিজেসি আয়োজিত গণমাধ্যম সংস্কার প্রতিবেদন পর্যালোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সরাসরি যাচ্ছে সেখানে। এটাকে কন্টেইন করার একটা ভেহিকল বা মিডিয়াম হিসাবে এমার্জ করেছে, তো সেইটাকে কার্ভ করার জন্য, সেইটাকে কন্ট্রোল করার জন্যই আসলে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এবং পরে যেটা নাম ওরা দেয় যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট, এটা আসে। আমরা প্রথম যে কাজটা করেছি এই পুরো যেই অ্যাক্টটাকে আমরা বাদ দিয়েছি, নতুন অ্যাক্ট এসছে এবং নতুন অ্যাক্ট করার ক্ষেত্রে প্রথমে অনেক ধরনের অনেকে কথা বলেছেন, আমরা প্রত্যেকটা গ্রুপের সাথে কথা বলেছি এবং এটা কনসালটেশন করে যেটা এসছে আমরা মনে করি যে এটা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড। সবাই মতামত দিয়েছেন এবং এটা আমরা মনে করি না যে এটার মাধ্যমে কারো কেউ অন্তত কোনো গ্রুপ বলতে পারবে যে তার প্রেস ফ্রিডমে আমরা এফেক্ট করছি। কিন্তু বাংলাদেশের তো শুধুমাত্র ল না, আরও অনেকভাবেই তো মানুষের মুখ বন্ধ করা হয়েছে। আমার মনে আছে আমি যখন এপিতে ছিলাম তখন এই খায়রুল আনোয়ার ভাইয়ের ওইখানে যেতাম, মুকুল ভাইয়ের ওইখানে যেতাম। মুকুল ভাই প্রায় বলতেন যে এটা করতে পারতেছি না, ওইটা করতে পারতেছি না, এটা লাইভ দিলে ডিজিএফআই থেকে ফোন আসে, ওইখান থেকে দিলে ওরা লোক পাঠিয়ে দেয়। এটা ছিল নিত্য নৈমিত্তিক ওনার গল্প, একদিন না, এটা প্রায় আমি ওনার এখানে যেতাম, চা খেতাম, ওনাদের চাটা ভালো ছিল, উনি প্রায় এই গল্পগুলো করতেন। তো আপনারা দেখেন আমরা 11 মাসে
আমরা চেষ্টা করেছি এবং আমাদের তরফ থেকে বারবার বলা হয়েছে যে কোনো ধরনের কোনো সিক্রেট এজেন্সি, কোনো ধরনের কোনো ইন্টেলিজেন্স এজেন্সি যেন কোনো টিভি মিডিয়াকে বা নিউজ পেপারকে, কাউকে বা কোনো সাংবাদিককে কোনো একটা যেন ফোন না করে। রেললাইনে আশঙ্কাজনক হারে বাড়ছে মৃত্যু। ১.৫ বছরে শুধু চট্টগ্রাম রেলওয়ে জেলায় ট্রেনে কাটা পড়ে মারা গেছে ২৪৪ জন। এর মধ্যে চলতি বছরের ৬ মাসে মৃতের সংখ্যা ৮৯ জন। লাইনের ওপর বসে আড্ডা দেয়া কিংবা মোবাইল ফোনে কথা বলাই এসব দুর্ঘটনার প্রধান কারণ। সাক্ষাৎ টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত ১৯ জুন রাতে চট্টগ্রামের মিরেশ্বরের বারোয়ারহাট এলাকায় ট্রেনে কাটা পড়ে ৩ তরুণ নিহত হওয়ার সিসিটিভি ফুটেজ এটি। দ্রুতগামী ট্রেন হুইসেল দিয়ে কাছে চলে আসলো, লাইন থেকে সরতে পারেনি তরুণরা। ফলাফল ঘটনাস্থলেই মৃত্যু। রেলওয়ে পুলিশের তথ্য মতে চট্টগ্রাম রেলওয়ে জেলায় গত ১.৫ বছরে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে ২৪৪ জনের। ২০২৪ সালে মারা যাওয়া ১৫৫ জনের মধ্যে ১১২ জনই রেল লাইনের উপর বসে আড্ডা দেওয়া কিংবা রেল লাইন ধরে হাঁটতে গিয়ে দুর্ঘটনার শিকার। কানে হেডফোন দিয়ে রেল লাইনের উপর হাঁটে এবং সেই ক্ষেত্রে তারা রেলের সাইরেন শুনতে না পেয়ে অ্যাক্সিডেন্টালি মারা যায়। দ্রুত রেল ক্রসিং পার হতে গিয়ে গত বছর ২৯ এবং চলতি বছর ২৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ট্রেনের সঙ্গে অন্য যানবাহনের ধাক্কায় ১.৫ বছরে ১২ জন মারা যায়। মোবাইলে কথা বলতে বলতে হাঁটে চলে, এদিকেও দেখে না এদিকে দেখে না, জাম চানে মানে এখানে রাস্তা পারাবের জন্য একটা কিছু দিতে হবে, নইলে লোক মারা যায়। রেল লাইনের উপর বাজার, রেল লাইনের পাশে বসতির পাশাপাশি বাসিন্দারা ট্রেনের চলাচল বুঝে উঠতে না পারাকে কারণ হিসাবে দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। ট্রেনের যে ব্রেকিং সিস্টেম কমপক্ষে ১০০ মিটার আগে থেকে ব্রেক করতে হয়। এখন মানুষজন অসতর্ক হয়ে রেল লাইনের উপর দিয়ে হাঁটে এবং বিশেষ করে তারা কানে আপনার হেডফোন লাগায়, ইয়ারফোন লাগায়, মোবাইল দেয়, এই জন্যই এই কাটাকাটিটা বেশি হচ্ছে। চট্টগ্রাম রেলওয়ে জেলায় ৫০০ কিলোমিটারের বেশি প্রধান ও শাখা রেল লাইন রয়েছে। অসচেতনতা, অসতর্কতা, একই সাথে খামখেয়ালিপনা, এ ধরনের অন্তত ১০টি কারণে রেল লাইনে মৃত্যুর হার বেড়েই চলছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। শান্তই হচ্ছে না সমুদ্র। ২০ দিনে ৪ দফায় জারি করা হয়েছে ৩ নম্বর সতর্ক সংকেত। সাগর বিক্ষুব্ধ থাকায় মাছ ধরতে না পেরে দিশেহারা কক্সবাজার উপকূলের লাখো জেলে। ক্ষতির মুখে ট্রলার মালিকরাও। আবহাওয়া বিভাগ বলছে জুলাই জুড়ে বৈরী আবহাওয়া পরিস্থিতি বিরাজ করতে পারে। মোহাম্মদ ফরাজের ছবিতে সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। সাগরে মাছ শিকারে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষ হয় ১১ জুন। এরপর সাগরে যান কক্সবাজার উপকূলের জেলেরা। এরই মধ্যে সাগর উত্তাল হয়ে উঠলে জারি করা হয় সতর্কতা সংকেত। এ কারণে খালি হাতে ফিরে আসতে হয় জেলেদের। এরপর থেকে গত ২০ দিনে ৪ দফায় ৩ নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়। স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে জুলাই মাস জুড়ে আবহাওয়া থাকবে বৈরী। তাই দুর্ঘটনা এড়াতে জেলেদের অবশ্যই আবহাওয়ার সতর্কতা বার্তাগুলো মেনে চলতে হবে। বায়ুচাপের তারতম্যের আধিক্য, এইটা হলো মৌসুমি বর্ষাকালের বৈশিষ্ট্য, যেই সময়ে এগুলো হবে, এইটা আসলে জেলেদেরকে এটা মানা উচিত। সাগর উত্তাল থাকায় ইলিশ না ধরতে পেরে বেকার হয়ে পড়েছেন জেলার ১ লাখের বেশি জেলে। আয় না থাকায় বিপাকে পড়েছেন তারা। অধিকাংশই ট্রলার নিরাপদ আশ্রয় নিয়েছে বাঁকখালী নদীতে। এতে লোকসান হচ্ছে ট্রলার মালিকদেরও। সাগর জান্নাবাড়ির মাছ মারি নাবাড়ির একদিন থাকলে ১০ দিন বইতে পারে, ৫ দিন ৬ দিন বইতে পারে। জেলেদের জন্য বা মালিকদের জন্য কোনো ধরনের প্রণোদনার ব্যবস্থা করা যায় কিনা সেটা সরকারকে বিবেচনা করার জন্য আহ্বান জানাচ্ছি। জেলা প্রশাসন বলছে জেলেদের সহায়তার বিষয়ে কাজ চলছে। বৃষ্টি হচ্ছে, ৩ নম্বর সতর্কতা সংকেত দিচ্ছে, গত কয়েকবার দিল, যার কারণে জেলেরা যেতে পারছে না। এই বিষয়গুলো নিয়ে আমাদের কাজ করার আছে। এর আগে গত বছর জুলাইয়ে সর্বোচ্চ ১৩ বার ৩ নম্বর সতর্কতা সংকেত দেয়া হয়। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেশে প্রতি বছর প্রায় ২০০ নতুন স্টার্টআপ এলেও বিনিয়োগ সংকট ও বরাদ্দ দেওয়া অর্থের সঠিক ব্যবহারের অভাবে আলোর মুখ দেখছে না অনেক প্রতিষ্ঠান। এ অবস্থায় নীতি জটিলতা দূর করার দাবি উদ্ভাবকদের। স্টার্টআপ বাংলাদেশ বলছে আগের মতো রাজনৈতিক বিবেচনায় বরাদ্দ দেওয়া হবে না। ফরহাদুর রহমানের রিপোর্ট।
শিক্ষা যেন আমরা ওর নলেজ যেন শেয়ার করতে পারি। সাইফুল কবির তন্ময় বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে শুরু করেছেন ইডুটেক ভিত্তিক স্টার্টআপ পকেট কোচ। নিজস্ব অর্থায়নে শুরু করা তার এই উদ্যোগের লক্ষ্য অনলাইনে শিক্ষা সেবা সহজলভ্য করা। সব ধরনের স্টুডেন্টদেরকে টার্গেট করছি এখানে, সেটা এসএসসি হোক, এইচএসসি হোক, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী বলেন, সবাইকে আমরা টার্গেট করে কোর্স বানাচ্ছি। সেম আমরা IELTS এর জন্য কোর্স বানাচ্ছি। সাইফুলের মতো অনেকেই আছেন যারা উদ্ভাবনী নিয়ে আসছেন দেশের বাজারে। বাংলাদেশের স্টার্টআপদের খোঁজ নেওয়া প্রতিষ্ঠান লাইট ক্যাসেলস পার্টনার্সের তথ্য 2023 সালের তুলনায় 2024 সালে বেড়েছে পর্যটন বিষয়ক স্টার্টআপে বিনিয়োগের পরিমাণ। সফটওয়্যার ও টেকনোলজি এবং ই-কমার্স খাতেও বেড়েছে বিনিয়োগ, যদিও কমেছে শিক্ষা, স্বাস্থ্য আর আর্থিক সেবা খাতের বিনিয়োগ। পরবর্তীতে আমরা নতুন ব্যবসায়িক উদ্যোগকে সফল করতে পলিসি জটিলতা দূর ও স্টার্টআপে অর্থায়ন বাড়ানোর তাগিদ দিচ্ছেন এই তথ্য প্রযুক্তি বিশ্লেষক ও উদ্ভাবক। আমি মনে করি যে সরকারি আমাদের যে বিভিন্ন ধরনের পলিসি জটিলতা এবং স্টার্টআপদের মাঝে যারা ইনভেস্টর তাদের মাঝে সিনক্রোনাইজেশনের একটা বড় অভাব রয়েছে, এর ফলেই আমরা পরিণত হতে পারছি না। বিনিয়োগ খরা কাটাতে 2025-26 অর্থ বছরের বাজেটে স্টার্টআপদের জন্য আলাদাভাবে 100 কোটি টাকা তহবিল বরাদ্দ দেওয়া হয়েছে। স্টার্টআপ বাংলাদেশ বলছে যাচাই বাছাই করে সম্ভাবনাময় হলেই দেয়া হবে বিনিয়োগ। এক্ষেত্রে আগের মতো রাজনৈতিক বিবেচনা প্রাধান্য দেয়া হবে না। পলিটিক্যাল কনসিডারেশনে যে সমস্ত স্টার্টআপগুলো ইতিপূর্বে টাকা পয়সা নিয়েছে তাদের মধ্যে আপনারা হয়তো জেনেও থাকবেন যে কিছু কিছু এখনও রেড জোনে আছে। সেই জিনিসগুলো কিন্তু আমরা বিবেচনায় আনছি, এনে প্রকৃতই যে মানুষগুলো ব্যবসা করবে, দেশের জন্য ভ্যালুয়েট করতে পারবে, ইনোভেশন এবং এন্টারপ্রেনারশিপ নিয়ে কাজ করবে, যে কাজগুলো ইতিপূর্বে হয় নাই সেই কাজগুলো নিয়ে সামনে ফার্দারিং করার সুযোগ আছে, সেই জায়গাগুলোকে আমরা অ্যাড্রেস করছি। বড় বড় উদ্যোগী যেখানে টিকে থাকতে হিমশিম খায়, সেখানে স্টার্টআপগুলো এগিয়ে নিতে সরকারি অর্থায়নের অস্বচ্ছতা দূর করার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। গাইডলাইন তৈরি করা, আমি কাদেরকে দিব, কিভাবে দিব, সেই জিনিসগুলোও দেখা যাচ্ছে যে অনেক সময় প্রস্তুত থাকে না। হয়তো বাজেট বক্তৃতায় বলা হয়ে থাকে, কিন্তু সেটা ইমপ্লিমেন্ট করতে যে এই ধরনের রোড ম্যাপ দরকার, যে না ঠিক আছে প্রথম 2 মাসের মধ্যে গাইডলাইনটা হবে, তারপরে আমরা বাছাই প্রক্রিয়া কাদেরকে দিব, টাকা তো আর যে কোনোভাবে দেয়া যাবে না। চলতি অর্থ বছরে বরাদ্দ দেয়া 100 কোটি টাকার অর্ধেক এ মাসের শুরুর দিকে ছাড় হবে বলে জানিয়েছে স্টার্টআপ বাংলাদেশ। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্বাচন সামনে রেখে জোট করার তোড়জোড় ইসলামী দলগুলোর সংস্কারে গুরুত্বারোপ, যে কোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জামাত আমিরের। জুলাই সনদে নিশ্চিত হবে শহীদদের মর্যাদা, বিচার আর সংস্কারের পর নির্বাচন, বললেন নাহিদ ইসলাম। আজ বগুড়া, নওগাঁ ও জয়পুরহাটে এনসিপির পদযাত্রা। এ ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।